সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত এনটিভি অনলাইনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে। স্ট্রোক বা দুর্ঘটনার পর হঠাৎই অনেক মানুষের শরীরের একপাশ অবশ হয়ে যায়। কেউ হাত তুলতে পারেন না, কেউ আবার হাঁটতে পারেন না। অনেক পরিবার তখন মনে করেন জীবনটা হয়তো আর আগের মতো হবে না। কিন্তু চিকিৎসকরা বলছেন সঠিক সময়ে ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা শুরু করা গেলে অনেক ক্ষেত্রেই রোগী আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। ফিজিওথেরাপির মাধ্যমে কিভাবে একজন প্যারালাইসিস রোগী স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, এসব বিষয়ে বিস্তারিত জানাতে আজ আমাদের সঙ্গে আছেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার এম ইয়াসিন আলী। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। স্যার, প্রথমেই জানতে চাই, এই যে পক্ষাঘাতগ্রস্ততা বা এই যে প্যারালাইসিস, এটি আসলে মূলত কি এবং কেন হয়? অনেক ধন্যবাদ। আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। যে প্যারালাইসিস বা যেটাকে বাংলায় আমরা পক্ষাঘাতগ্রস্ততা বলি, এটা শরীরের যদি কোনো অংশ হঠাৎ করে অবসাদগ্রস্ত হয়ে যায়, তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে, তখন সেই অবস্থা বা কন্ডিশনটাকে আমরা প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ততা বলি। এখন এটা কি কারণে হচ্ছে? অনেকগুলি কারণে এটা হতে পারে। তার মধ্যে খুব কমন যেটা আমরা পেয়ে থাকি বা মানুষ জানে, যে স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস, বা যেটাকে আমরা বলি ব্রেনের একটা অংশে হয়তো সে ক্ষতিগ্রস্ত হলো, সেখানে হয়তো ব্লাড সার্কুলেশন কম হলো বা সেখানে রক্তক্ষরণ হলো, যার ফলে তার অপোজিট সাইডে হাত পায়ের শক্তি কমে গেল বা প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ততা তৈরি হলো। এছাড়া আরো বেশ কিছু কারণ আছে, যেমন আমরা দেখি যে স্পাইনাল কর্ড ইনজুরি, যেমন কারো হয়তো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো বা উপর থেকে পড়ে গেল, যেমন আমরা খুব কমন বাংলাদেশে দেখি যে গাছে কোনো কিছু নামাইতে গেল, যেমন নারিকেল নামাইতে গেল, সে পড়ে যেয়ে তার স্পাইনাল কর্ড ইনজুরি হলো। অনেক সময় কনস্ট্রাকশন ওয়ার্কের সাথে যারা জড়িত, দেখবেন যে ঝুলে ঝুলে কাজ করছে, হঠাৎ করে একজন পড়ে গেল, সেখান থেকে তাদের স্পাইনাল কর্ড ইনজুরি হতে পারে। আর আমাদের দেশের খুব কমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, যেমন প্রতিনিয়তই ঘটে যাচ্ছে। সেক্ষেত্রে ঘাড়ের অংশে বা সার্ভাইকাল স্পাইনে আমরা যদি বলি, সেখানে ক্ষতিগ্রস্ত হয়, ওইখান থেকে শুরু করে 4 হাত পা প্যারালাইজড হয়ে যায়, যেটাকে আমরা কোয়াড্রিপ্লেজিয়া বলি। আবার অনেকের আছে যে পিঠের অংশে তার ক্ষতিগ্রস্ত হলো বা স্পাইনাল কর্ড ইনজুরি হলো, সেক্ষেত্রে কোমর থেকে নিচের অংশ, যেটা 2 পা প্যারালাইজড হয়ে গেল, তার হয়তো প্রস্রাব পায়খানায় কন্ট্রোল নেই, এরকম অবস্থা, যেটাকে আমরা প্যারাপ্লেজিয়া বলি। এছাড়াও দেখা যায় যে কারো কাট ইনজুরি হতে পারে, কেটে যেতে পারে। যেমন আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে অনেকেই কাজ করে, তার হয়তো কেটে গেল একটা অংশ, একটা নার্ভ, সেই নার্ভের যে ডিস্ট্রিবিউশন সেই অনুযায়ী বাকি অংশটুকু প্যারালাইজড হয়ে গেল। এইরকম আসলে অনেকগুলি কারণ থাকে। আরেকটা খুব কমন আমরা পাই, যেমন যে 7th ক্রেনিয়াল নার্ভ, যেটাকে আমরা বলি ফেসিয়াল নার্ভ, সেটাও অনেক সময় ইনজুরি হতে পারে বা বিভিন্ন ভাইরাল কারণে সেটা প্যারালাইজড হয়ে, সেটাকে আমরা ফেসিয়াল প্যারালাইসিস বলি। এরকম আসলে মাল্টিপল কারণ রয়েছে প্যারালাইসিসের। আচ্ছা স্যার, আপনি তো অনেকগুলো কারণ আমাদেরকে বললেন প্যারালাইসিসের। তার মধ্যে একটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে, সেটা হচ্ছে স্ট্রোকের কারণে যে প্যারালাইসিস হচ্ছে মানুষের, এবং এটি নিয়ে আসলে একটা ভীতিও রয়েছে মানুষের মধ্যে। তো একটু জানতে চাইবো যে এই অবস্থায় চিকিৎসা ব্যবস্থাটা বা পুনর্বাসন প্রক্রিয়ায় আসলে ফিজিওথেরাপির ভূমিকা আসলে কতটুকু? অনেক ধন্যবাদ। আসলে এটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে টোটাল যে ট্রিটমেন্ট ব্যবস্থাপনা, সেক্ষেত্রে আমরা এটাকে 2টা ভাগে ভাগ করি। যেমন স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস হতে পারে বা স্পাইনাল কর্ড ইনজুরি হতে পারে, যে প্যারালাইসিস তৈরি হলো, এই সমস্যাটিকে আমরা 2টা ভাগে ভাগ করি। তার ট্রিটমেন্ট প্রোটোকলটা, যেমন প্রথমে তাকে যেটা করতে হয়, যেমন স্ট্রোকের কথা যদি আমরা ধরি, তার স্ট্রোকের যে কারণে হলো সেই কারণটাকে আইডেন্টিফাই করা এবং সেটাকে স্টেবল করা, সে শারীরিকভাবে সুস্থতা নিয়ে আসা। যেমন একজনের হয়তো উচ্চ রক্তচাপ আছে, সেটা নিয়ন্ত্রণে নেই, সেটাকে নিয়ে আসা। তার হয়তো তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নাই, তো সেটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা। এর পাশাপাশি যে সমস্যাটা সবচেয়ে বেশি মানুষকে ভোগায়, যে তার এক পাশের হাত পায়ের শক্তি চলে গেছে, যে সেটা আর ফিরে পাচ্ছে না, হাত নাড়াতে পারছে না, পা নাড়াতে পারছে না, অনেক সময় কথা বলতে কষ্ট হয়। তো এই যে সমস্যাটাকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা, তো সেটাকে আমরা ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন চিকিৎসা সেবার কথা বলি। তো আমরা যেটা আমাদের দেশের প্রেক্ষাপটে দেখতে পাই, যে অ্যাকিউট যে ট্রিটমেন্টটা, তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া, তার সিটি স্ক্যান, এমআরআই করা এবং তাকে সুস্থতার জন্য যে
শারীরিক সুস্থতার জন্য যেটুকু দরকার, যে বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা অন্যান্য জিনিসগুলোকে নিয়ন্ত্রণে আনা, সেটা খুব আমরা গুরুত্বের সাথে করে থাকি। কিন্তু যখন দেখা যায় যে পক্ষাঘাতগ্রস্ততা অংশটাকে আবার ঠিক করার জন্য তার যে ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন সেবাটা দরকার, সেটার ব্যাপারে আমাদের একটু অনাগ্রহ থাকে বা অনেক সময় আমরা বুঝি না, বা আপনি যেমনটি প্রথমে বলেছেন যে অনেকে মনে করে এটা হয়তো আর ভালো হবে না। সো এই জায়গাটাই আসলে সচেতনতা দরকার, এবং ফিজিওথেরাপি এই ক্ষেত্রে একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আমরা আমাদের এই 20 বছরের অভিজ্ঞতা থেকে যেটা দেখি বা আমরা আমাদের রোগীদের থেকে পেয়ে থাকি, যদি এটা সঠিক সময়ে এবং শুরু থেকেই যদি এটা ফিজিওথেরাপি প্রপারলি দেওয়া হয়, এবং রিহ্যাবিলিটেশন বলতে এখানে শুধু ফিজিওথেরাপি না, সাথে আমরা তার অনেকগুলি বিষয় আমরা দেখি যে তার ফিজিওথেরাপির পাশাপাশি তার মাসল পাওয়ারটাকে বাড়ানো, তার হাঁটার যে প্যাটার্ন, দেখবেন যে স্ট্রোক করে এক সাইড প্যারালাইজড হয়ে গেলে ওই রোগীটা স্বাভাবিকভাবে হাঁটতে পারে না, তার পাটাকে এইভাবে করে উঁচু করে নিয়ে এসে ফেলে, যেটাকে আমরা একটা গেট প্যাটার্ন বলি, হেমিফিলিজিক গেট। এই গেটের মাধ্যমে তার হাতটা এরকম যে সাইডে অ্যাফেক্টেড থাকে এটাকে উনি ভাঁজ করে রাখতে পছন্দ করে বা সোজা করতে পারে না, এই ধরনের কিছু বিষয় থাকে, সেইগুলোকে আবার কারেকশন করা। এবং একজন মানুষ হয়তো সে লেখালেখি করতো, কম্পিউটারে কাজ করতো, তাকে আবার সেই কাজের উপযোগী করে গড়ে তোলা, যেটাকে আমরা অকুপেশনাল থেরাপির কথা বলি। এবং অনেকে আছে যে তার কথা বলতে অসুবিধা হয়, কথা বলতে যে তার কথা জড়িয়ে যাচ্ছে, কথা ক্লিয়ার হচ্ছে না, সেক্ষেত্রে অনেক সময় স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে। তো এই যে টোটাল কয়েকটা বিষয় আমরা যেটা বললাম, এই সম্মিলিতভাবে আমরা রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন চিকিৎসা সেবার কথা বলে থাকি। তো এই জিনিসটা যদি প্রপারলি একজন রোগী করে, আমরা দেখি যে 2 থেকে 3 সপ্তাহেও অনেক রোগী তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। স্যার, এই যে একটা বিশাল মানে চিকিৎসা ব্যবস্থার কথা আপনি আমাকে বললেন যে ফিজিওথেরাপি কিভাবে আসলে কাজ করে। একটি বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আ অজ্ঞতার কারণে অনেক সময় রোগী নিজেও বুঝতে পারেন না যে তিনি স্ট্রোক করেছেন, কিংবা তার পরিবারের যারা সদস্য আছেন তারাও আসলে বুঝতে পারেন না যে তিনি স্ট্রোক করেছেন। সেক্ষেত্রে এই যে ফিজিওথেরাপির যে চিকিৎসা ব্যবস্থা, সে তো আসলে জানতেও পারছে না যে তার আসলে চিকিৎসা দরকার এই মুহূর্তে। কখন আসলে পরিবারের সদস্যরা বুঝতে পারবেন যে রোগী আসলে স্ট্রোক করেছেন, তাকে ফিজিওথেরাপির চিকিৎসা আসলে শুরু করা উচিত? এবং দেরি হলে আসলে কি ধরনের সমস্যা তৈরি হতে পারে? অনেক ধন্যবাদ। আসলে এটা আমাদের গ্রাম অঞ্চলে যারা বসবাস করে বা যাদের মধ্যে এই স্ট্রোক নিয়ে সচেতনতা নেই বা লিটারেসি নেই, তাদের ক্ষেত্রে এটা খুব কমন, এবং আমরা এটা প্রায়ই ডিল করে থাকি এই ধরনের রোগী। যে তারা অনেক সময় কিছু অপচিকিৎসার শিকারও হন। অনেকে মনে করেন যে এটা বাতাস লেগেছে, ঝাড়ফুঁক করে কবিরাজের কাছে যান। হ্যাঁ? তো এটা আসলে অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো আপনি যেমনটি বললেন যে কখন চিকিৎসকের কাছে যাবে? আমরা বলি যে কয়েকটা জিনিস আ মানে একসাথে একটা রোগীর ঘটে থাকে। যেমন যদি তার স্ট্রোকজনিত প্যারালাইসিস হয়, আমরা বলি যে তার ফেসটা অনেক সময় বাঁকা হয়ে যায়। কথা বলতে অসুবিধা হয়। এফেক্টেড সাইডের যে হাত, এই হাত এবং পা তার মুভ করতে পারে না, নড়াচড়া করতে পারে না। এবং অনেক সময় দেখা যায় যে তার কার্যক্ষমতা পুরোটাই হারিয়ে ফেলে। তো এই ধরনের সমস্যা যদি দেখা যায় পরিবারের কারো, সঙ্গে, সঙ্গে দেরি না করে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। এবং এটা যাওয়ার জন্য আমরা কয়েকটা ট্রিটমেন্ট প্যাটার্ন তো রয়েছে আমাদের দেশের প্রেক্ষাপটে। অনেক সময় দেখা যায় যে ইউনিয়ন হেলথ কমপ্লেক্স আছে, থানা সদর হসপিটাল রয়েছে, জেলা সদর হসপিটাল রয়েছে। এরপরে মেডিকেল কলেজ হসপিটাল, এরকম অনেকগুলা ধাপে আমাদের ট্রিটমেন্ট পদ্ধতি হয়। তো আমরা বলি যত দ্রুত সম্ভব, যেখানে সিটি স্ক্যান বা এমআরআই করার ফ্যাসিলিটিস আছে এবং যেখানে একজন নিউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে, সেরকম জায়গায় দ্রুতই রোগীকে নিতে হবে। এবং রোগীকে ডায়াগনোসিস করার পরে তার যে ট্রিটমেন্ট পদ্ধতি সেটা শুরু হবে ওখানেই, এবং ওইখানে তার কিছু ম্যাজিক্যাল রিলিফ দেওয়ারও ট্রিটমেন্ট এখন মানে বহির্বিশ্বের সাথে, সাথে বাংলাদেশেও রয়েছে। আমরা একটু দর্শকদের সচেতনতার জন্য বলছি যে এক ধরনের ইনজেকশন এখানে ইউজ হয় যদি তার ইসকেমিক স্ট্রোক হয়। স্ট্রোক সাধারণত আমরা 2 ধরনের কারণে হয়ে থাকে। একটা হলো আমাদের ব্রেনে যে রক্তনালীগুলো রয়েছে, সেখানে যদি রক্ত সরবরাহটা কমে যায় তখন আমরা বলি ইসকেমিক স্ট্রোক। আবার যদি সেটা রক্তক্ষরণ হয়ে যায়, রক্তনালী ছিঁড়ে যায়, সেটাকে আমরা বলি হেমোরেজিক স্ট্রোক। এই 2 ধরনের যে স্ট্রোক, 2 টার চিকিৎসা বা 2 ধরনের। সো তার রোগটা ডায়াগনোসিস করাটা খুব জরুরি। যদি ইসকেমিক স্ট্রোক হয় এবং স্ট্রোক হওয়ার 4 ঘন্টার মধ্যে সে বিশেষায়িত হসপিটালে পৌঁছাতে পারে, তাহলে এখানে এক ধরনের ইনজেকশন ইউজ হয় যেটা দ্রুত রোগীকে ম্যাজিক্যাল রিলিফ দিতে পারে এবং সে সম্পূর্ণ সুস্থতার জন্য খুব দ্রুতই সুস্থ হয়ে যেতে পারে। এই জিনিসগুলো রোগীদের জানা থাকা দরকার। আর আপনি যেটা বললেন যে যদি সঠিক সময়ে চিকিৎসাটা শুরু না করা যায়, কি ধরনের জটিলতা হতে পারে? আসলে এই জটিলতাটা আসলে তাকে পঙ্গু করে দিতে পারে। সে যেমন একজন কর্মক্ষম ব্যক্তি হয়, ওই পরিবারে যদি সে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হতেন, তাহলে দেখা যায় যে পরিবারটাও পঙ্গু হয়ে গেল। অ্যাজ ওয়েল অ্যাজ সেই পরিবারে তার একটা দুর্দশা নেমে আসতে পারে। তো আমরা যদি বলি যে সঠিক চিকিৎসার
ক্ষেত্রে এখানে দুইটা পয়েন্ট, একটা হলো তার সঠিকভাবে রোগটা নির্ণয়, এবং যদি তার ইসকেমিক স্ট্রোক হয়ে থাকে প্রথম দিন থেকেই তার ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপিটা স্টার্ট করতে হবে। আর যদি হিমোরেজিক স্ট্রোক হয় সেক্ষেত্রে আমরা 7 থেকে 10 দিন রোগীর কন্ডিশন অনুযায়ী কোন এরিয়ায় কতটুকু রক্ত হিমোরেজ হয়েছে সেটার জন্য ফিজিওথেরাপিটা কয়েকদিন পরে শুরু করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা ফিজিওথেরাপির যে রোলটা সেটাকে বলবো যে অ্যাজ আর্লি শুরু করলে তো রোগী 2 থেকে 6 মাসের মধ্যেই বেশিরভাগ রোগী ভালো হয়ে যেতে পারে। স্যার, আপনি তো অনেকগুলো সচেতনতার বিষয় আসলে বললেন। যেহেতু সচেতনতার বিষয়ে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে অনেকগুলো কথা বললেন, আরো একটি সচেতনতার বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। সেটি হচ্ছে যে আমাদের একটা প্রচলিত ধারণা আছে যে একবার স্ট্রোক করলে, প্যারালাইসিস হলে সে রোগী আর কখনো ভালো হয় না। এই ধারণাটা আসলে কতটুকু সত্য? অনেক ধন্যবাদ। এই ধারণাটাই আমাদেরকে অনেক ক্ষতির মধ্যে ফেলে দিচ্ছে, যেটা আসলে একেবারেই সত্য নয়, এবং যেটা সাধারণ মানুষের কাছে পৌঁছানোটা দরকার। যে একটা সময় কিছু রোগ নিয়ে মানুষের মধ্যে সচেতনতা অনেক কম ছিল, যেমন আপনি জেনে থাকবেন যে যক্ষ্মা হলে আর রক্ষা নেই, এই ধরনের একটা স্লোগান মানুষের মধ্যে ছিল। এই কথার কিন্তু এখন আর ভিত্তি নাই। মানে এইটার মাধ্যমে মানুষকে সচেতন করা হয়েছে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া বা যেটাকে আমরা নিউজ পেপার, অনেক কিছুর মাধ্যমে মানুষকে এই বিষয়টা নিয়ে সচেতন করা হয়েছে যে একটা সময় মানুষ এটার চিকিৎসা নিত না, এখন সেটা চিকিৎসা নিলে 6, 9 বা 12 মাসে সুস্থ হওয়া সম্ভব। ঠিক তেমনি এই স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস যে ভালো হয় না, এটা কথার আসলে ভিত্তি নেই। এটা সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, কিন্তু তাকে সঠিক চিকিৎসা অধীন নিতে হবে। সঠিক চিকিৎসা নিলে এই স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস রোগী আবার সুস্থ জীবনে ফিরে যেতে পারে। তো সেক্ষেত্রে তারও হয়তো এরকম কারো হয়তো 2 মাস, কারো 6 মাস, কারো হয়তো 1 বছর মেয়াদী চিকিৎসার প্রয়োজন পড়তে পারে, কিন্তু সেটা যদি প্রপারলি নেওয়া যায় তাহলে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। একটা সাধারণ উদাহরণ দিয়ে এখানে বলা যেতে পারে, যেমন দেখা যায় যে কারো যদি দেখবেন যে হার্টে আমাদের ব্লক হলো, আমরা যেটা করি সেখানে একটা বাইপাস সার্জারি প্রয়োজন পড়ে অনেকের। এটা বেশ ব্যয়বহুল একটা চিকিৎসা পদ্ধতি। আবার কারো হয়তো কিডনি বিকল হয়ে গেছে, তার হয়তো কিডনি ট্রান্সফার করতে হবে। এই ট্রান্সপ্লান্টের ক্ষেত্রেও কিন্তু বেশ ব্যয়বহুল চিকিৎসা পদ্ধতি। বা আল্লাহ না করুক কারো হয়তো ম্যালিগন্যান্সি বা ক্যান্সার জাতীয় কোনো রোগ হয়েছে, তার এই চিকিৎসায় ব্যয়বহুলতা কিন্তু অনেক বেশি। কিন্তু আমরা একটা জিনিস সচেতন করতে চাই যে স্ট্রোক পরবর্তী প্যারালাইসিসের যে চিকিৎসাটা, কারো যদি 2 মাস বা 6 মাস বা 1 বছর মেয়াদী চিকিৎসারও প্রয়োজন হয়, এটা কিন্তু ওই ব্যয়, যেটা আমরা কয়েকটা রোগের কথা বললাম, সেই ব্যয়ের তুলনায় এটা কিন্তু খুব বেশি না, বা এর থেকে কমেও হয়তো একটা রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে। কিন্তু এই ক্ষেত্রে যেটা মানুষের সচেতনতা না থাকায়, এই না জানার ফলে তারা চিকিৎসাটাই গ্রহণ করছেন না। তারা ওই যে অ্যাকিউটনেস যে সমস্যাটা ছিল, অ্যাকিউট ট্রিটমেন্টটা শেষ করে তাকে বাসায় নিয়ে যে ফেলে রাখছে, তাকে আর ট্রিটমেন্টের আওতায় নিচ্ছে না, যার ফলে ব্যক্তিটা আস্তে আস্তে পঙ্গুত্ব বরণ করে একটা সময় যেয়ে সে তার জীবনটা ডিজেবল হয়ে যাচ্ছে। তো এই জায়গাটায় আমাদের সচেতনতা দরকার, এবং আমি মনে করি যদি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে যদি 2 জন মানুষও উপকৃত হয় তাহলে আমাদের এই প্রোগ্রামটা সার্থক হবে। স্যার, এই আপনার কথার রেশ ধরেই আসলে জানতে চাই যে এখানে তো তাহলে বোঝা যাচ্ছে যে পরিবারের একটা বড় ভূমিকা রয়েছে। যেহেতু একজন রোগী স্ট্রোক করে প্যারালাইসিস হোক বা যেকোনো ভাবে সে প্যারালাইসিস হোক না কেন, সে তো নিজে থেকে মানে চলাফেরা করতে পারছে না, নিজের কাজগুলো নিজে করতে পারছেন না। সেক্ষেত্রে পরিবারের ভূমিকা আসলে কতটুকু, এবং এই যে চিকিৎসা ব্যবস্থা, সেখানে যদি কোনো ধরনের ভুল হয় রোগীর ক্ষেত্রে, রোগীর পরিচর্যার ক্ষেত্রে, তাহলে কি ধরনের জটিলতা তৈরি হতে পারে? অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এই জিনিসটা আসলে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে, যেহেতু আপনি যথার্থ বলেছেন যে তার ফ্যামিলি মেম্বার বা গার্ডিয়ান যিনি থাকেন তার ভূমিকাটা এখানে খুব গুরুত্বপূর্ণ। কারণ রোগী তো নিজে ডিসিশন মেক করতে পারে না যে তার জন্য কি করলে ভালো হয়। তো এই জন্য পরিবারের লোকজন বা তার পরিবারের মানে যারা গার্ডিয়ান থাকেন তাদেরকেই সঠিক ইনিশিয়েটিভ নিতে হবে। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া থেকে শুরু করে তার সমস্ত চিকিৎসা প্রোটোকলটা সঠিকভাবে মেনটেন করা, এবং সেটা করলে সে যেমন একদিকে সুস্থ হয়ে যেতে পারে, আর না করলে একদিকে সে ডিজেবল হয়ে যেতে পারে, পঙ্গুত্ব বরণ করে, এবং একটা সময় যে আস্তে আস্তে সে তার নিজেও যেমন ডিজেবল হয়, পরিবারটাও ডিজেবল হয়, এবং দেশেও আমরা একটা মানে প্রতিভাবান মানুষকে হারিয়ে ফেলছি, যে সে হয়তো তার কর্মক্ষম জীবনে অনেক প্রতিভাবান ছিল, কিন্তু পরবর্তীতে সে তার পরিবার যেমন একটা বার্ডেন হলো সমাজে, দেশের জন্য একটা বার্ডেন তৈরি হলো। স্যার, আমরা প্যারালাইসিস ফিজিওথেরাপির ভূমিকা ও এর পুনর্বাসন চিকিৎসা নিয়ে আরো জানবো আপনার কাছ থেকে, তবে তার আগে একটি ছোট্ট বিরতিতে যেতে চাই। জি নিশ্চয়। সুপ্রিয় দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসবো খুব শিগগির, সঙ্গেই থাকুন। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়।
অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, হাউস নাম্বার 12/1, রোড নাম্বার 4/A, ধানমন্ডি, ঢাকা 1205। বিরতির পর আবারও ফিরে এলাম ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে। জানছিলেন প্যারালাইসিসে ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। আমাদের সাথে আছেন বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার এম ইয়াসিন আলী। স্যার, আপনাকে আবারও স্বাগত আমাদের অনুষ্ঠানে। জি। স্যার, এবার খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনার কাছ থেকে জানতে চাই। সেটি হচ্ছে যে অনেক সময় আমরা দেখি যে এই যে স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস বা যে কোনো দুর্ঘটনায় প্যারালাইসিস কোনো ব্যক্তি বা রোগী তিনি দীর্ঘদিন ধরে শয্যাশায়ী আছেন। এই ক্ষেত্রে ফিজিওথেরাপির চিকিৎসা ব্যবস্থা আসলে কি বলছে? পুনর্বাসন সম্ভব কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আসলে এই রোগীর যেহেতু মুভমেন্ট করতে পারে না, সো তার অনেক সময় দীর্ঘমেয়াদী শুয়ে থাকার কারণে অনেকগুলো কমপ্লিকেশন তৈরি হয়। আমরা দেখি যে তার বেড সোর হয়ে যায়। তার বিভিন্ন শরীরের যে অংশে বেশিক্ষণ শুয়ে থাকে সেগুলোতে আলসারেশন বা ক্ষতর মতো হয়ে যায়। এই জিনিসটাকে প্রিভেন্ট করার জন্য আমরা পেশেন্ট বা পেশেন্ট গার্ডিয়ান বা তার অ্যাটেন্ডেন্ট যিনি থাকে, কেয়ার গিভার যারা থাকে তাদেরকে ট্রেন আপ করা হয় যে 2 ঘন্টা পর পর অন্তত তাকে মুভ করানো এবং তাকে একটু সাপোর্ট দিয়ে বসানো। তো এটা আসলে খুব গুরুত্বপূর্ণ যে তার কেয়ার গিভিং এ যারা থাকেন তাকে সেবা দেওয়ার জন্য তাদের এই জিনিসগুলো শেখানো বা তাদেরকে মেইনটেইন করা, কারণ রোগী তো নিজে মুভ করতে পারে না। এটা খুব গুরুত্বপূর্ণ। অন্যথায় কি হয় যে তার আস্তে আস্তে করে ওই জায়গাগুলো গ্যাংগ্রিন হয়ে যায়, ক্ষত থেকে খুব সিভিয়ার অবস্থায় চলে যায়। এছাড়া দেখা যায় যদি তার কিছু রেগুলার এক্সারসাইজের প্রয়োজন পড়ে, যেমন একজন ফিজিওথেরাপি সেন্টারে যদি যে এসে চিকিৎসা নেয় হয়তো 24 ঘন্টায় একবার গেল বা 2 বার গেল। এইজন্য আমরা এই ধরনের রোগীদেরকে বলি যে কিছুদিন হসপিটালে, বিশেষিত হসপিটালে ভর্তি রেখে চিকিৎসা নেওয়ার জন্য। এখানে থাকলে এই কাজগুলা যে যে কেয়ার গিভার থাকে বা এখানে যারা ওয়ার্ড বয় বা নার্স থাকে বা ব্রাদার থাকে তাদের কিছু প্রত্যেকের আলাদা আলাদা ফাংশন থাকে। যেমন এই ধরনের পেশেন্ট হয়তো সে নিজে ওয়াশরুমে যেতে পারে না, তার যে হাইজিন মেইনটেইন করা, টয়লেটিং গুলা করা, সেটার জন্য তার সহযোগিতা দরকার। তার যেমন হাত পায়ের মাংসপেশি শক্তি স্বাভাবিক রাখার জন্য তার ফিজিওথেরাপি দরকার, সেখানে তার ফিজিওথেরাপিস্ট তাকে এক্সারসাইজ করায়। এবং এক্ষেত্রে দেখা যায় যে অনেকের হয়তো যেটা বলছিলাম যে কথা বলতে অসুবিধা হচ্ছে, তার অ্যাফাসিয়া বলি আমরা মেডিকেল ভাষায়, সেটাকে ঠিক করার জন্য স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি দরকার। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সে অনেক সুস্থ হচ্ছে কিন্তু স্মুথ কাজগুলা করতে পারছে না। হাত দিয়ে কলম ধরা, লেখা বা কম্পিউটারে কাজ করা বা সুই সুতার কাজ করা। থাকে না বিভিন্ন ধরনের শ্রেণী পেশার মানুষ আমাদের সমাজে আছে। কেউ হয়তো আর্কিটেক্ট, কেউ কম্পিউটারে কাজ করে, কেউ হয়তো আর্টিস্ট। তাকে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তার যে স্মুথ ওয়ার্কগুলা সেগুলোকে আবার স্বাভাবিক করার ক্ষেত্রে তারও একটা আলাদা ট্রিটমেন্ট রয়েছে। তো এই যেমনটি বললেন যে দীর্ঘমেয়াদী হয়ে গেলে সেটা আস্তে আস্তে খুব কঠিন হয়ে যায়। এমন হয়তো প্রথম দিকে সে ট্রিটমেন্ট নিতে পারলো না, আমাদের কাছে আসলো 6 মাস, 1 বছর বা 2 বছর পরে, তখন তার জয়েন্টগুলো আস্তে আস্তে জমাট বেঁধে যায়, শক্ত হয়ে যায়, রিজিড হয়ে যায়। চাইলেও তখন আর পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া যায় না। এই জন্য আর্লি স্টেজে যত ট্রিটমেন্টটা শুরু করা যাবে তত প্রগনোসিস বা তার ট্রিটমেন্ট দ্রুত সে রিকভার হবে। আপনার কথা শুনে আসলে যতটুকু বোঝা গেল যে একজন রোগীকে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি চিকিৎসকের শরণাপন্ন করলে হয়তো দীর্ঘমেয়াদী যে শয্যাশায়ী হয়ে থাকার যে ব্যাপারটি সেটি হয়তো ঘটবে না। তিনি হয়তো অনেকাংশে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। আরো একটি প্রশ্ন আছে আপনার কাছে, সেটি হচ্ছে যে প্যারালাইসিস রোগী তো স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে তার সমস্যা হয়। সেক্ষেত্রে আমরা জানি যে ফিজিওথেরাপি কিছু আধুনিক চিকিৎসা ব্যবস্থা আসলে এসেছে, বর্তমানে আমাদের বাংলাদেশে চালু হয়েছে সেই চিকিৎসা ব্যবস্থা। আধুনিক কি চিকিৎসা ব্যবস্থায় একজন রোগীকে পুনর্বাসন করে আবার আগের জীবনে ফিরিয়ে আনা যায়, সে বিষয়ে যদি বলতেন। ধন্যবাদ। আসলে ফিজিওথেরাপি বা যেকোনো বিজ্ঞানের চিকিৎসা বিজ্ঞান অলওয়েজ আপডেটিং বা আপডেট হচ্ছে, গবেষণা হচ্ছে। তো সো এটা আসলে মানে কোনো জায়গায় যে একটা লিমিটেশন নাই, মানে এখানে যে থেমে যাবে। সো এটা প্রতিনিয়তই আপডেটেড হচ্ছে। তো আমাদের দেশের প্রেক্ষাপটেও আমরা এই রিহ্যাবিলিটেশন সেবাটাকে যদি নিয়ে চিন্তা করি যে এখন একটা সময় যেটা নিয়ে মানুষ খুব সাফারিং ছিল, এখন সেটা অনেকাংশে কেটে আসছে। আমরা এই ধরনের রোগীদের ক্ষেত্রে যেটা করি যে তার এক ধরনের ইলেকট্রিক্যাল স্টিমুলেশন থেরাপি আমরা ইউজ করি, যেটা তার নার্ভগুলোকে শক্তিশালী করে। নার্ভ যেটা অকেজো হয়ে গেছে বা প্যারালাইজড হয়ে গেছে সেটাকে আবার
ফাংশনেবল করে। এর সাথে সাথে বেশ কিছু প্রোপ্রিওসেপটিভ নিউরোমাসকুলার ফ্যাসিলিটেশন এক্সারসাইজ আমরা বলি, পিএনএফ এক্সারসাইজ, এর স্ট্রেংথেনিং কিছু এক্সারসাইজ প্রোগ্রাম থাকে যেগুলো পেশেন্ট অনুযায়ী আমরা আলাদা আলাদা প্ল্যান করে থাকি। সেই মাধ্যমে আস্তে আস্তে তার মাসেল পাওয়ারটাকে বাড়ানো, তাকে আবার হাঁটানো, প্রপার লাইনে হাঁটানো শেখা, এই ধরনের যে কাজগুলো সেগুলো আসলে আগের থেকে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে মানুষের সচেতনতাও কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং আমাদের এই সেক্টরে যারা কাজ করছে, যারা হাইলি ট্রেন আপ, তারাও কিন্তু ভালো সেবা দিতে পারছে। তো এই জায়গাগুলো আসলে একটু সেনসিটিভ, যে এই অর্থে যে অনেক সময় মনে করেন যে স্বাভাবিকভাবে আমাদের সাধারণ দৃষ্টিতে দেখে মনে হয় যে খুব বেশি ইফেক্টিভ না, বা এই এক্সারসাইজগুলো কি তাকে সুস্থ করে তুলতে পারে কিনা। কিন্তু যখন আমরা নিজেরা এই কাজগুলো করি তখন তার পেশেন্টের মাসেল পাওয়ার শুরুতে যে কতটুকু ছিল, আমরা একটা নির্দিষ্ট টাইম ট্রিটমেন্ট করার পরে শর্ট টার্ম আমরা একটা গোল সেট করি যে এতদিনের মধ্যে তার আমরা কি কি আউটপুট পাবো, সেই অনুযায়ী দেখা যায় যে সে গ্র্যাজুয়ালি তার যে মাইলস্টোনগুলো সে আস্তে আস্তে অ্যাচিভ করছে। তো এই ক্ষেত্রে আমরা সবসময় বলবো যে অবশ্যই যেখানে আমরা চিকিৎসাটা নিব বা যে হসপিটালে বা রিহ্যাবিলিটেশন সেন্টারে, তাদের প্রতি আস্থা রাখবো এবং তাদের যে নিয়মিত যে কার্যক্রম সেটাকে আমরা সহযোগিতা করবো অ্যাজ এ পেশেন্ট পার্টি বা পেশেন্ট অ্যাটেন্ডেন্ট। তাহলে এই জায়গা থেকে আউটকামটা আমরা বেশি পাবো। যেহেতু এটা একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা Treatment, ব্যবস্থা, জি। পুনর্বাসন হতে আসলে সময় লাগবে, জি, ধৈর্য সহকারে আসলে ট্রিটমেন্টটা নিতে সবার হবে। ট্রিটমেন্ট আসলে নেওয়া প্রয়োজন। স্যার, একটু জানতে চাইবো আপনার কাছে যে স্ট্রোকের সময় অনেক সময় দেখা যাচ্ছে যে রোগীর এক পাশ অবশ হয়ে যাওয়ার পাশাপাশি আপনি আপনার আলোচনার প্রথমেও বলছিলেন তার কিন্তু মুখ বাঁকা হয়ে যাচ্ছে, তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না, খাবার খেতে পারছেন না। তো এই ক্ষেত্রে দুটি থেরাপির কথা আমরা প্রাথমিকভাবে জানি, সেটি হচ্ছে যে স্পিচ থেরাপি এবং অকুপেশনাল থেরাপি। এটি আসলে কিভাবে কাজ করে? হ্যাঁ, ধন্যবাদ। আমি শুরুতেও বলেছি, আবার বলব যে আসলে এটা একটা টিম ওয়ার্ক, একটা প্রফেশনাল টিম ওয়ার্ক। যেমন একজন স্ট্রোক পরবর্তী রোগীকে যদি আমরা সম্পূর্ণ সুস্থ করতে চাই তাহলে একটা প্রফেশনাল টিম ওয়ার্ক দরকার পড়ে। যেমন একজন নিউরো ফিজিশিয়ান, যেটাকে আমরা বলি নিউরোলজিস্ট বা নিউরোসার্জনের প্রয়োজন পড়তে পারে, এবং সাথে সাথে কয়েকটা প্রফেশনাল একই সাথে কাজ করে, যেমন একজন ফিজিওথেরাপিস্ট, একজন অকুপেশনাল থেরাপিস্ট, একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, একজন রিহ্যাবিলিটেশন নার্স এবং তার পেশেন্টের যে কেয়ার গিভার বা আমরা বলি সোশ্যাল ওয়ার্কার। এই কয়েকটা জিনিস, মানে কয়েকজন প্রফেশনাল মিলে একটা টিম, সেই টিম যে যার কাজটা রোল প্লে করে, তখন রোগীটা সম্পূর্ণ সুস্থতা ফিরে পেতে তার জন্য সহজ হয়। অন্যথায় যদি একজন ব্যক্তি যদি আমরা তাকে ট্রিট করতে যাই তাহলে সে প্রপার সেবাটা পাবে না এবং সুস্থ হতেও তার দীর্ঘমেয়াদী সময় বা অনেক সময় সুস্থ নাও হতে পারে। তো এই ক্ষেত্রে আপনি যেমনটি দুজন অকুপেশনাল থেরাপিস্ট এবং স্পিচ থেরাপিস্টের কথা বলেছেন, দুইটাই খুব গুরুত্বপূর্ণ একটা এই রোল প্লে করে এই রোগীর রিহ্যাবিলিটেশনে। যেমন তার অকুপেশনাল থেরাপির ক্ষেত্রে আমরা যেটা বলেছি যে তার যে স্মুথ ওয়ার্কগুলা, যেমন সে কি অকুপেশনে ছিল, কি পেশায় ছিল, সেই জায়গায় তাকে ফিরিয়ে নিয়ে যেতে তার যে সেবাটা দরকার, যে সূক্ষ্ম মানে স্কিল ডেভেলপমেন্ট বলি আমরা, সেইটার জন্য তার এই অকুপেশনাল থেরাপি খুব ভাইটাল রোল প্লে করে। আর স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আমরা বুঝতেই পারছি, যার কথা বলতে অসুবিধা, যার ঢোক গিলতে কষ্ট হচ্ছে, তার এই মাউথ বা এই ফেস রিলেটেড যে কিছু সমস্যা ফেস করে, সেক্ষেত্রে এই স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি তাকে তার কথাটাকে আবার জড়তাটাকে কাটিয়ে আবার স্বাভাবিক সুস্থ সুন্দরভাবে কথা বলার জন্য সহযোগিতা করতে পারে। স্যার, এই যে আমরা কথা বলছি আজকে স্ট্রোক প্যারালাইসিস বা বিভিন্ন প্যারালাইসিস সম্পর্কে কথা বলছি আপনার সঙ্গে, একটু জানতে চাইবো যে স্ট্রোক প্যারালাইসিস, স্ট্রোক পরবর্তী যে প্যারালাইসিস, এই যে প্যারালাইসিস হওয়া, সেটাতে আসলে একবার যদি মানে কারো স্ট্রোক হয়ে যায়, দ্বিতীয়বার স্ট্রোক হওয়ার ঝুঁকি আসলে কতটুকু থাকে এবং সেক্ষেত্রে আসলে করণীয় কি? অনেক ধন্যবাদ। আসলে এটা আমাদের জানা থাকা দরকার। যে কারো যদি একবার স্ট্রোক হয়, সেটা হতে পারে মাইল্ড স্ট্রোক। আমরা এটাকে ৩ টা ভাগে ভাগ করি, মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। মাইল্ড স্ট্রোক হলো বা মডারেট হলো, সে যদি তার এটার থেকে রিকভার হলো কিন্তু তার জীবনযাত্রা প্রণালীতে কোনো পরিবর্তন আনলো না। সে যেমন হয়তো স্মোক করলো, রেগুলার কন্টিনিউ করলো, সে ফিজিক্যাল অ্যাক্টিভিটি তার নাই, তার কোলেস্টেরলের মাত্রা বেশি ছিল সেটা সে নিয়ন্ত্রণে আনলো না, তার উচ্চ রক্তচাপ ছিল সেটা সে নিয়ন্ত্রণে আনলো না, তার ডায়াবেটিস ছিল সেটাকে নিয়ন্ত্রণে আনলো না, তাহলে কি হবে? তার ওই রোগটাকে আবার পুনরায় হওয়ার একটা চান্স থাকে। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে যাদের একবার হয়েছে তারা আবার দ্বিতীয়বার হওয়ার ঝুঁকিটা অনেক বেশি। সো এক্ষেত্রে তাদের সচেতন হতে হবে, যে কারণে তার স্ট্রোক আক্রান্ত হলো সেই জিনিসটা যেন রিপিট না হয়, সেই কাজগুলোকে অ্যাভয়েড করা, জীবনযাত্রা প্রণালীতে পরিবর্তন নিয়ে আসা, এটা খুবই জরুরি।
স্যার, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। একটু জানতে চাইবো যে প্যারালাইসিস প্রতিরোধে সাধারণ মানুষ যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আমাদের সাধারণ দর্শক যারা আছেন, তাদের জন্য আপনার সতর্কতামূলক পরামর্শ কি থাকবে? জি, অবশ্যই আমরা দর্শকদেরকে বলবো স্ট্রোকের যে ভয়াবহতা সেটা আসলে বেড়েই চলেছে। আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ডে সারা বিশ্বে এখন একটা অ্যালার্মিং ইস্যু যে স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস, এবং একটা প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ততা একটা ব্যক্তিকেই শুধু অসুস্থ করে তোলে না, মানে পরিবারকে অসুস্থ করে দেয়, সেই সমাজকে অসুস্থ করে ফেলে। সো এই ডিসেবিলিটি বা এই পক্ষাঘাতগ্রস্ততা থেকে আমরা যদি সুস্থ থাকতে চাই, আমাদেরকে কয়েকটা জিনিস ফলো করতে হবে। একটা হলো আমরা বলি যে ধূমপান বা অ্যালকোহল এইটাকে অ্যাভয়েড করা। একটা সুস্থ স্বাভাবিক মানুষের প্রতিদিন 30 থেকে 40 মিনিট ঘাম ঝরিয়ে হাঁটার কথা আমরা বলি, সেটা তার রেগুলার করতে না পারলেও হয়তো সুইমিং করা বা সাইকেলিং করা, যেকোনো ওয়েতে তাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে। শরীরের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরলের মাত্রা যদি বেশি থাকে সেটাকে নিয়ন্ত্রণে রাখা, এবং মানে ভালো ঘুম, যেটাকে আমরা বলি পর্যাপ্ত ঘুম হওয়া দরকার, এবং ঘুমের সময় আমাদের ব্রেনটা একটা রেস্ট পায় বা বিশ্রাম পায়, যেহেতু এটা ব্রেনের রোগ। সো ব্রেনকে সুস্থ থাকার জন্য এই কয়েকটা জিনিস যদি আমরা ফলো করি, এবং যে যার ধর্মীয় অনুশাসন যদি আমরা মেনে চলি এবং নিয়মিত প্রার্থনা করি, এবং এর সাথে সাথে বর্তমান যুগে বলা হচ্ছে ইয়োগা, মেডিটেশন, এগুলো আমাদের এই স্ট্রোক প্রতিরোধে কাজ করতে পারে। এছাড়া বেশ কিছু প্যারালাইসিসের কথা আমরা আলাপ করেছি, যেমন মানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট জনিত ওপর থেকে পড়ে যাওয়া। তো এইগুলোর ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। রাস্তা পার হওয়ার সময় আমরা দেখে শুনে পার হবো। অনেক সময় একটু অসাবধানতায় আমাদের জীবনে মানে কান্নার কারণ হয়ে দাঁড়ায়, এবং ট্রাফিক যে আইনগুলো আছে সেগুলো যদি আমরা মেনে চলি, অনেক সময় মাত্রা অতিরিক্ত গতিতে আমরা গাড়ি চালাই, যেটা আমাদের এই অ্যাক্সিডেন্টের অন্যতম কারণ, বা আমরা ওভারটেকিং করতে যাই, সেগুলো আমরা যদি একটু মেনে চলি, অ্যাভয়েড করি, তাহলে অনেকাংশেই এই ধরনের অনাকাঙ্ক্ষিত জীবনের যে পক্ষাঘাতগ্রস্ততা বা পঙ্গুত্ব আমাদেরকে প্রিভেন্ট করতে পারবো। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে প্যারালাইসিসে ফিজিওথেরাপির ভূমিকা ও পুনর্বাসন চিকিৎসা নিয়ে আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। আশা করছি আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের দর্শকরা অনেক কিছু জানতে ও বুঝতে পেরেছেন। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি একটি সচেতনতার যাত্রা। আপনার শরীরের প্রতি যত্ন নিন, প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভকামনা সবসময়।